হ্যালো ছাত্রছাত্রীরা, কেমন আছো? আবার আমরা আমাদের ইনস্টিটিউটে চলে এসেছি। আজকে সবাইকে শুভ বিপত্তারিণী পুজো। তো সবাই ভালো থেকো, সবার মঙ্গলের জন্য আমিও মা কালীর কাছে, মা বিপত্তারিণী মায়ের কাছে প্রার্থনা করেছি। তো চলো আজকে আমরা একটা ছোট্ট টপিকস পড়ে নিই, এবং আজকে অনেকটা গভীর রাত হয়েছে, তাই সবাইকে আগাম আমার তরফ থেকে শুভ রাত্রি। তো চলো, আজকে হচ্ছে বেসিক্যালি অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট, অ্যান্টি হাইপার গ্লাইসেমিক So what is anti-hyperglycemic drugs? না, অ্যান্টি মানে হচ্ছে নো, হাইপার কথাটা এসছে বেশি, হাইপার কথাটা এসছে কোথেকে? ইনক্রিজড। হাইপার মানে বেশি, গ্লাইসেমিক কথাটা এসছে গ্লুকোজ থেকে। ড্রাগস মানে হচ্ছে মেডিসিন। যে সমস্ত ওষুধগুলো আমাদের রক্তে সুগারের মাত্রাকে বাড়তে দেয় না, বা গ্লুকোজের মাত্রাকে বাড়তে দেয় না, বা বিরোধিতা করে, তাদেরকে আমরা বলি অ্যান্টি হাইপার গ্লাইসেমিক ড্রাগস। এর আরেকটি নাম হচ্ছে, গ্লুকোজের পরিমাণ বেড়ে যাকে আমরা কি বলে থাকি? ডায়াবেটিস মেলাইটাস। তাহলে যখন আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় বা সুগারের পরিমাণ বেড়ে যায়, তাকে আমরা ডায়াবেটিস মেলাইটাস বা মধুমেহ রোগ বলে থাকি। তাহলে এই সমস্ত ওষুধগুলো ডায়াবেটিসকে কন্ট্রোল রাখে বা মধুমেহ রোগকে হতে দেয় না, অ্যাকচুয়ালি হতে দেয় না, কন্ট্রোল রাখে। তো তাদেরকে আমরা বলে থাকি অ্যান্টি হাইপারগ্লাইসেমিক ড্রাগ, অথবা এর আরেকটা নাম হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক মেলাইটাস এজেন্ট, অ্যান্টি ডায়াবেটিক মেলাইটাস এজেন্টস। অথবা এদের আরেকটি নাম হচ্ছে হাইপোগ্লাইসেমিক ড্রাগস। তার মানে যে সমস্ত ওষুধগুলো, হাইপো মানে কি? কম, গ্লাইসেমিক মানে সুগার, তো সুগারকে কম করে, তাদেরকে আমরা হাইপোগ্লাইসেমিক ড্রাগস বলতে পারি, অথবা অ্যান্টি হাইপারগ্লাইসেমিক ড্রাগস বলতে পারি, অথবা অ্যান্টি ডায়াবেটিক এজেন্টস আমরা বলতে পারি। দেখো, অ্যান্টি হাইপোগ্লাইসেমিক বললে আবার ভুল হয়ে যাবে, তার মানে সেটা সুগার ফল হতে দেয় না, বাট শুধু হাইপোগ্লাইসেমিক ড্রাগস মানে সুগারকে কমাতে সাহায্য করে। সো একবার দেখে নিন কাজ করছে। সো আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা খাবার খাই, সেই খাবারের মধ্যে আমাদের মেজর ফুডের মধ্যে, ফুড স্টাফ মধ্যে আমরা তিনটা ফুড স্টাফের মধ্যে প্রিন্সিপাল তিনটা কম্পোনেন্ট থাকে। ওয়ান ইজ কার্বোহাইড্রেট, ওয়ান ইজ প্রোটিন, ওয়ান ইজ ফ্যাট। তার মধ্যে মেজর পার্ট কিন্তু আমাদের কার্বোহাইড্রেট, নর্মাল মানুষের। কারণ কি? কার্বোহাইড্রেট হচ্ছে মেন এনার্জি গিভিং ফুড। তার মানে এই সমস্ত ওষুধগুলো, এই সমস্ত খাবার আমাদের প্রধানত শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। প্রোটিন হচ্ছে বেসিক্যালি রেগুলেটরি অ্যান্ড রিপেয়ারিং ফুড। প্রোটিন কিন্তু আমাদের বডি রিপেয়ার করতে সাহায্য করে, বডিকে রেগুলেট করতে সাহায্য করে, বডির বিভিন্ন ফাংশনকে রেগুলেট করতে সাহায্য করে। আর ফ্যাট হচ্ছে এনার্জি স্টোরিং
কিন্তু ফ্যাট কি করে, শুধুমাত্র এনার্জিকে স্টোর করে রাখে। সো কার্বোহাইড্রেট যেহেতু আমাদের মেজর এনার্জি দেয়, তার ফলে কার্বোহাইড্রেট আমরা কিন্তু বেশি করে খেয়ে থাকি। বাট এই কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করতে গেলে কার্বোহাইড্রেটের পরিণতি কি হয় না, কার্বোহাইড্রেট বেসিক্যালি আমরা যখন খাই, সো প্রধানত আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাই বা হায়ার কার্বোহাইড্রেট খাই। সো প্রধানত আমরা খাদ্যবস্তুর মাধ্যমে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাই। সেটা মেবি হতে পারে পলিস্যাকারাইড, মেবি হতে পারে অলিগোস্যাকারাইড, और ডাইস্যাকারাইড। তো এরা খাওয়ার পর আমরা যখন চেপাই, তখন আমাদের মুখের এখানে কিছু লালা গ্রন্থি আছে। এই লালা গ্রন্থি আমাদের, যাকে আমরা স্যালিভারি গ্ল্যান্ড বলে থাকি, দিস ইজ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড ইজ দ্য মেজর স্যালিভারি গ্ল্যান্ড, বিশেষ করে লার্জেস্ট স্যালিভারি গ্ল্যান্ড অফ হিউম্যান বডি। প্যারোটিড গ্ল্যান্ড আরেকটা মেজর আছে, দ্যাট ইজ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, দ্যাট ইজ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। সো দিস ইজ সাবম্যান্ডিবুলার। আরেকটা এখানে ধরো টাং, so this is the tongue। এই টাঙের নিচে যে গ্ল্যান্ড থাকে স্যালিভারি গ্ল্যান্ড, দ্যাট ইজ কল্ড সাবলিঙ্গুয়াল স্যালিভারি গ্ল্যান্ড। সো তিনটা মেজর, 3 জোড়া মেজর স্যালিভারি গ্ল্যান্ডস থাকে। that is parotid salivary gland, দু জোড়া কানের কাছে থাকে, চোয়ালের জাস্ট নিচে এইখানটা that is submandibular salivary gland, আর জিভের ভেতর নিচের দিকে that is sublingual salivary gland। এছাড়া প্রচুর ছোট মাইনর এবং অ্যাক্সেসরি স্যালিভারি গ্ল্যান্ড আছে। তো আমরা যখন চেবাচ্ছি খাবার, তো তখন এই স্যালিভারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন গুলো কোথায় আসছে, মুখে আসছে, এবং এই সিক্রেশনকে আমরা কি বলে থাকি, প্রায় স্যালিভা। সারাদিনে অনেকটাই স্যালিভা নির্গত হয়। তো এই স্যালিভার মধ্যে একটি ইম্পর্টেন্ট এনজাইম থাকে, তাকে আমরা বলি স্যালিভারি অ্যামাইলেজ এনজাইম। স্যালিভারের মধ্যে কি থাকে, স্যালিভারি অ্যামাইলেজ এনজাইম। এই স্যালিভারি অ্যামাইলেজ অ্যাকচুয়ালি গ্লুকোসাইডেজ এনজাইম। এটা ওয়ান টাইপ অফ গ্লুকো বা গ্লাইকোগ্লুকোসাইডেজ এনজাইম, মানে গ্লুকোজ বন্ডগুলোকে, গ্লাইকোসাইডিক বন্ডগুলোকে ব্রেকডাউন করে। এই স্যালিভারি অ্যামাইলেজ কি করে, আমরা যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাচ্ছি তাকে পার্সিয়ালি ডাইজেস্ট করে মল্টোজে কনভার্ট করে। পার্সিয়ালি ডাইজেস্ট করে কিসে কনভার্ট করে, মল্টোজে কনভার্ট করে। এবং কিছু পরিমাণে মল্টোজে কনভার্ট হয়, আবার কিছু পরিমাণ কিন্তু আনডাইজেস্ট অবস্থায় আমাদের কোথায় চলে আসে,
এই ইন্টেস্টাইনের ডিওডিনামের সেকেন্ড পার্টে চলে আসে। ডিওডিনামের কোথায় আসছে? সেকেন্ড পার্টে। এই সেকেন্ড পার্টে বেসিক্যালি এখানে দেখো প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস আসছে। প্যানক্রিয়াটিক জুস কোথায় আসছে? সেকেন্ড পার্ট অফ ডিওডিনাম। তো সেকেন্ড পার্ট অফ ডিওডিনামে এসে তারপর এখানে কি হচ্ছে না এখানে ডাইজেস্ট হচ্ছে। ডাইজেস্ট হয়ে কি কিসে কনভার্ট হচ্ছে? সিম্পল গ্লুকোজে কনভার্ট হচ্ছে। কিসে কনভার্ট হচ্ছে? সিম্পল গ্লুকোজ। এই গ্লুকোজ পরে কিন্তু অ্যাবজর্ব হচ্ছে। অ্যাবজর্ব কার মাধ্যমে হচ্ছে? পোর্টাল ভেনের মাধ্যমে। কার মাধ্যমে? দিস ইজ দ্য পোর্টাল ভেন। পোর্টাল ভেনের মাধ্যমে অ্যাবজর্ব হচ্ছে। কোথায় পৌঁছছে? লিভারে পৌঁছছে। লিভারে পৌঁছছে। লিভারে পৌঁছে কি হচ্ছে? লিভারে পৌঁছে প্রথমে সে গ্লাইকোজেনেসিস করাচ্ছে। প্রথমে সে কি করছে? গ্লাইকোজেনেসিস করাচ্ছে। তাহলে ডায়েটারি সুগার কিসে কনভার্ট হচ্ছে? গ্লাইকোজেনেসিসে। লিভারে অটোমেটিক্যালি আগে থেকে গ্লাইকোজেন স্টোর ছিল। কি স্টোর ছিল? গ্লাইকোজেন স্টোর ছিল। হোয়াট ইজ গ্লাইকোজেন? না স্টোরেজ ফর্ম অফ গ্লুকোজ ইন হিউম্যান বডি ইজ গ্লাইকোজেন। কোথায় কোথায় স্টোর থাকে? মেজর স্টোরেজ স্থল হচ্ছে লিভার, এছাড়া আমাদের মাসল এবং প্রত্যেকটা সেলে কম বেশি গ্লাইকোজেন। তো এই গ্লাইকোজেন স্টোর ছিল, সেই গ্লাইকোজেন কিন্তু ব্রেকডাউন হয়ে কিসে কনভার্ট হলো? গ্লুকোজে কনভার্ট হলো। এখানে দুটো ঘটনা ঘটলো। যে সুগারটা আমি খেলাম সেটা কিন্তু তোমার গ্লাইকোজেনে কনভার্ট হলো, এবং আগের যে সুগারটা আমি খেলাম সেই সুগারটা, ডায়েটারি সুগারটা গ্লাইকোজেনে কনভার্ট হলো, এবং আগের যে গ্লাইকোজেন ছিল সেটা কিন্তু ভেঙে গিয়ে গ্লুকোজে কনভার্ট হলো। তো প্রথম যে সুগার গ্লাইকোজেনে কনভার্ট হলো তাকে আমরা বলে থাকি গ্লাইকোজেনেসিস, এবং দ্বিতীয় যে গ্লাইকোজেন গ্লুকোজে কনভার্ট হলো বা সুগারে কনভার্ট হলো তাকে আমরা বলছি গ্লাইকোজেনোলাইসিস। তাহলে আমার রক্তে সুগারকে রিলিজ করতে গেলে কাকে দরকার? গ্লাইকোজেনোলাইসিসকে দরকার। তাহলে আমাদের
রক্ত থেকে সুগার কমাতে গেলে, দেখো রক্ত থেকে সুগার কমাতে গেলে সাপোজ করো এই হচ্ছে তোমার ব্লাড, এই হচ্ছে তোমার লিভার। এক্স্যাক্টলি লিভার থেকে যখন রক্তে সুগার বেরায় তখন তাকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। তখন তাকে কি বলা হচ্ছে? গ্লাইকোজেনোলাইসিস। আবার রক্ত থেকে যখন লিভারে, দেখো রক্ত থেকে এটা পোর্টাল ভেন থেকে রক্ত থেকে যখন লিভারে সুগার এসে স্টোর হয় তখন তাকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস। তাহলে সেই পোর্টাল ভেনের রক্ত থেকে যখন লিভারে সুগার এসে স্টোর হয় তখন তাকে বলা হচ্ছে জেনেসিস। তার মানে আমার রক্তে সুগার যদি বাড়াতে হয় তাহলে কোন প্রসিডিউরকে বাড়াতে হবে, কোন সুইচটাকে বাড়াতে হবে? 1 নম্বর সুইচটাকে বাড়াতে হবে। তার মানে গ্লাইকোজেনোলাইসিসকে বাড়াতে হবে। রক্ত থেকে সুগারকে যদি লিভারে ব্যাক করে নিয়ে যাওয়া হয় তাহলে রক্তে সুগারের পরিমাণ করে কমছে। তাহলে রক্তে যদি সুগারের পরিমাণ কমাতে হয় তাহলে কোন প্রসেসটাকে স্টোর করতে হবে বা বাড়াতে হবে? গ্লাইকোজেনেসিসকে বাড়াতে হবে। তাহলে রক্তে সুগারের পরিমাণ বাড়ে কোন হরমোনের দ্বারা? গ্লুকাগন। তাহলে গ্লুকাগন কি করে? গ্লাইকোজেনোলাইসিস ঘটায়। ইনসুলিন কি করে? সুগারের পরিমাণ রক্তে কমায়, তার মানে গ্লাইকোজেনেসিস ঘটায়। নট অনলি দ্যাট, লিভার আরেকটি কাজ করে। লিভার কাজ করে যে আমাদের যখন গ্লুকোজের পরিমাণ প্রচন্ড কমে যায় ইমার্জেন্সি সিচুয়েশনে, তখন লিভার কি করে না, লিভার আমাদের বডির প্রোটিন এবং ফ্যাটকে স্পেশাল মেকানিজমের মাধ্যমে সুগারে কনভার্ট করে দেয়। প্রোটিন এবং ফ্যাটকে স্পেশাল মেকানিজমের মাধ্যমে সুগারে কনভার্ট করে দেয় এবং সেই মেকানিজমকে বলা হয় নিওগ্লুকোজেনেসিস। তাহলে আরেকটি আমি টার্ম পেলাম নিওগ্লুকোজেনেসিস। সেই নিওগ্লুকোজেনেসিসও কিন্তু লিভার থেকে রক্তে সুগার রিলিজ করে। তাহলে নিওগ্লুকোজেনেসিসের মাধ্যমে লিভার কিন্তু রক্তে সুগারকে রিলিজ করে। তার মানে এই নিওগ্লুকোজেনেসিস ইজ দ্য থার্ড পয়েন্ট, থার্ড সুইচ। নিওগ্লুকোজেনেসিস কিন্তু রক্তে সুগারের পরিমাণকে বাড়ায়। এরা কি করে? রক্তে সুগারের পরিমাণকে বাড়ায়। তাহলে দেখো এখানে আমরা 3টা সুইচ পাচ্ছি। একটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, যেটা কিন্তু লিভারে যে স্টোর করা গ্লাইকোজেন সেটা ব্রেকডাউন হয়ে তোমার কিসে কনভার্ট হচ্ছে? সেটা ব্রেকডাউন হয়ে তোমার কিন্তু কিসে কনভার্ট হচ্ছে? সেটা ব্রেকডাউন হয়ে কিন্তু তোমার সুগারে কনভার্ট হচ্ছে। তাহলে 1 নম্বর সুইচ যখন ওপেন হবে বা গ্লাইকোজেনোলাইসিস যখন হবে তখন রক্তে সুগারের পরিমাণ বাড়বে। নিওগ্লুকোজেনেসিস কি বলছি না, লিভারের স্পেশাল মেকানিজমের মাধ্যমে কি করে না, প্রোটিন এবং ফ্যাটকে সুগারে কনভার্ট করে দিচ্ছে। তাহলে প্রোটিন এবং ফ্যাটকে সুগারে কনভার্ট করে কোথায় রিলিজ করছে? রক্তে রিলিজ করছে। তাহলে প্রোটিন এবং ফ্যাটকে সুগারে কনভার্ট করে যখন রক্তে রিলিজ করছে তখন অটোমেটিক্যালি কিন্তু রক্তে সুগারের পরিমাণ বাড়ছে। মানে নিওগ্লুকোজেনেসিস যদি বাড়ে তাহলে সুগারের পরিমাণ বাড়বে। অপরদিকে পোর্টাল ভেনের মাধ্যমে রক্তে থেকে সুগার গিয়ে লিভারে গ্লাইকোজেনে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে গ্লাইকোজেন যদি কনভার্ট হয়ে যায়
তাহলে তোমার রক্তের সুগারের পরিমাণ কমছে। তাহলে তিনটা টার্ম আমরা দেখলাম। এক নম্বর টার্ম ব্লাড সুগার বেড়ে যাওয়া ভার্সাস ব্লাড সুগার কমে যাওয়া। ব্লাড সুগারকে বাড়াতে গেলে কোন সুইচকে অন করব? এক নম্বর হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। সেকেন্ড কোন সুইচকে অন করব? নিওগ্লুকোজেনেসিস। আর ব্লাড সুগারকে কমাতে গেলে কোন সুইচকে অন করব? গ্লাইকোজেনেসিস। তাহলে আপাতত এই তিনটা টার্ম কিন্তু পরিচিত হলো। তাহলে ব্লাড সুগারকে বাড়ায় কোন হরমোন? গ্লুকাগন। ব্লাড সুগারকে কমায় কোন হরমোন? ইনসুলিন। তার মানে আমি বুঝতে পারছি যে অ্যান্টি হাইপারগ্লাইসেমিক এজেন্টস গুলো এইগুলোকে তাহলে কমাবে। তাহলে এইগুলোকে কমালে কি হবে? ব্লাড সুগার কমবে। আর এইটাকে বাড়ালে কি হবে? ব্লাড সুগার বাড়বে। আচ্ছা, এই যে গ্লুকোজ রক্তে মিশলো, রক্তে মেশার পর তারপরে কোথায় আসছে? রক্তে মেশার পর পরিবাহিত হয়ে কোথায় আসছে? কোষে আসছে। কোষে স্পেশাল মেকানিজম রয়েছে, তাকে বলা হয় গ্লুকোজ ট্রান্সপোর্টার। স্পেশাল মেকানিজম রয়েছে, তাকে বলা হয় গ্লুকোজ ট্রান্সপোর্টার। এই গ্লুকোজকে ট্রান্সপোর্ট বা ভেতরে ঢুকতে দেওয়ার জন্য আমাদের এই যে গ্লুকোজ ট্রান্সপোর্টার চ্যানেল রয়েছে, এই চ্যানেলটাকে কিন্তু খুলতে হবে। এই চ্যানেলটাকে খুললে তবেই কিন্তু গ্লুকোজ কিন্তু ভেতরে ঢুকতে পারবে। এই চ্যানেলটাকে খোলার জন্য যে চাবি, ধরো এই চ্যানেলটা এক প্রকার চাবি তালা, চাবি তালা বন্ধ, তো সুগার এসে দেখতে পাচ্ছে চাবি তালা বন্ধ, ঢুকতে পারবে না। বাট এই চাবি তালাকে খোলার জন্য যে আমার চাবি দরকার, সেই চাবিটা কিন্তু যদি চাবি তালাকে খোলে তবেই কিন্তু এটা কি হবে? খুলে যাবে। খুললে কি হবে? তখন সুগারটা খুব সুন্দরভাবে ভেতরে ঢুকতে পারবে। তাহলে এই চাবি তালাকে খোলার জন্য এই চাবি তালাকে খোলার জন্য বিশেষ করে যে হরমোনটা কাজ করে তাকে বলা হয় ইনসুলিন। তাহলে এই চাবি তালাকে খোলার জন্য চাবি দরকার, তার মানে ইনসুলিন অবশ্যই হবে। না হলে কি হচ্ছে? রক্ত থেকে কোষের মধ্যে সুগারটা প্রবেশ করতে পারছে না। রক্তে কোষের মধ্যে সুগারটা প্রবেশ করে কি কাজ করে না, সুগারটা প্রবেশ করে তিনটা স্টেপ।
একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, যেটা কোষের সাইটোপ্লাজমে ঘটে। সেকেন্ড স্টেপ হচ্ছে the mitochondria. So গ্লাইকোলাইসিসের ফলে গ্লুকোজ কিসে কনভার্ট হয়? পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়। পাইরুভিক অ্যাসিড স্পেশাল শাটল সিস্টেমের মাধ্যমে মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে। তাহলে পাইরুভিক অ্যাসিড স্পেশাল শাটল সিস্টেম ফর্মের মাধ্যমে মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে কিসে কনভার্ট হয়? অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়। এই অ্যাসিটাইল কোয়ে অক্সিজেনের উপস্থিতিতে, কার উপস্থিতিতে? অক্সিজেনের উপস্থিতিতে ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, ক্রেবস সাইকেল প্লাস ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন এর মাধ্যমে কি তৈরি করে? এনার্জি তৈরি করে। কি তৈরি করে? এনার্জি তৈরি করে। এবং এই এনার্জি আমাদের শারীরবৃত্তীয় কাজে ব্যবহৃত হয়। যদি অক্সিজেন না থাকে, মানে যদি প্রচুর পরিমাণে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, পাইরুভিক অ্যাসিড যদি প্রচুর পরিমাণে তৈরি হয় এবং অক্সিজেন সেখানে যদি তার তুলনায় অপ্রতুল হয়ে যায়, তাহলে পাইরুভিক অ্যাসিড কিসে কনভার্ট হয়ে যাবে? ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। তার ফলে অত্যধিক বেশি করে যদি আমি কোষের মধ্যে গ্লুকোজকে ঢোকাই এবং সে যদি প্রচুর পরিমাণে পাইরুভিক অ্যাসিড তৈরি করে, তাহলে সেখানে কম্পারেটিভলি অক্সিজেন লেভেল যদি কম থাকে বা নর্মাল থাকলেও অত্যধিক যদি হয়ে যায়, ধরো সাপোজ এই 1 লিটার জলে 2 গ্রাম চিনি যথেষ্ট, বাট এই জলে যদি তুমি 20 গ্রাম চিনি দিয়ে দাও, তাহলে জলের পরিমাণ কমে যাবে। ঠিক সিমিলার, চিনি ফিক্স থেকে তুমি জল বাড়িয়ে দাও, তাহলে কিন্তু চিনির পরিমাণ সিউডো হাইপো হয়ে যাবে। ঠিক সিমিলার, এখানে আমি অক্সিজেনের পরিমাণ ফিক্সড রেখে আমি পাইরুভিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি, তাহলে পাইরুভিক অ্যাসিডের পরিমাণ হলে সিউডো হাইপোক্সিমিয়া ঘটছে এবং সিউডো হাইপোক্সিয়ার মাধ্যমে এই পাইরুভিক অ্যাসিড কিসে কনভার্ট হচ্ছে? ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে। তার ফলে যে সমস্ত ওষুধগুলো ইনসুলিন সিক্রেটোগজ, মানে ইনসুলিন বেশি করে ক্ষরণ বাড়িয়ে দেয়, বেশি করে ক্ষরণ বাড়িয়ে দিলে বেশি করে চাবিতালা বেশি করে খুলবে, চাবিতালা বেশি করে খুললে বেশি করে গ্লুকোজ বেশি করে ঢুকবে এবং সেক্ষেত্রে রক্তে গ্লুকোজের পরিমাণ তো ফল করবেই, পাশাপাশি সেলুলার মেটাবলিক অ্যাসিডিওসিস হতে পারে। সেলুলার মেটাবলিক অ্যাসিডিওসিস হতে পারে। ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়ে অ্যাসিডিওসিস হতে পারে। দিস ইজ মেটাবলিক অ্যাসিডিওসিস হতে পারে। তাহলে দেখো, রক্ত থেকে যদি তুমি বেশি পরিমাণে গ্লুকোজ বা সুগার কোষের মধ্যে ঢুকিয়ে দাও, তাহলে কি হচ্ছে? তাহলে রক্তের সুগারের পরিমাণ কমে যাচ্ছে, আর এই ঘটনাটাকে আমরা কি বলি? গ্লাইকোলাইসিস। তাহলে 3 নম্বর আমরা দেখলাম গ্লাইকোলাইসিসকে যদি বাড়াই, তাহলে সরি 2 নম্বর দেখলাম এখানটায় গ্লাইকোলাইসিসকে যদি বাড়াই, তাহলে ব্লাডে সুগারের পরিমাণ কি হচ্ছে? কমছে। তাহলে গ্লাইকোলাইসিসকে যদি বাড়াই, তাহলে ব্লাডে সুগারের পরিমাণ কিন্তু কমছে। তাহলে আমাদের এই মেকানিজমগুলোতে মেইনলি লক্ষ্য থাকবে। পাশাপাশি আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে
এই স্টমাক এবং ইন্টেস্টাইনে, বিশেষ করে ইন্টেস্টাইনে যখন কার্বোহাইড্রেট আসে, ইন্টেস্টাইনে যখন কার্বোহাইড্রেট আসে, তখন কিন্তু গ্লুকাগন লাইক পেপটাইড জাতীয় সাবস্ট্যান্স এখানে উদ্ভূত হয়। কি হয়? গ্লুকাগন এই গ্লুকাগন লাইক পেপটাইড আমাদের কিন্তু ইনসুলিন সিক্রেশনে সাহায্য করে। এই গ্লুকাগন লাইক পেপটাইড কিন্তু আমাদের ইনসুলিন সিক্রেশনে সাহায্য করে। তাই গ্লুকাগন লাইক পেপটাইডকে যদি আমি স্টিমুলেট করতে পারি তাহলে ইনসুলিন বেশি করে সিক্রেট হবে। তাহলে আমি একটু এটা বুঝে দিই। ধরো আমাদের এই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে